Uh, Please be attentive. Today we will discuss about use of would like to, had better, and would rather. English language, these rules play an important role to speak English or to written English. So at first we will the face of these rules and the beginning of these rules. Would rather and would like to and had better and would rather. Use of would like to, had better and would rather. আমরা জানি যে would like to এবং want উভয়ের অর্থ হলো চাওয়া। দুটো জিনিসের অর্থ চাওয়া হইতে পারে, একটা হচ্ছে would like to এবং অপরটি হচ্ছে want। উভয়ের অর্থ হলো চাওয়া, কিন্তু উভয়ের অর্থ এক হলেও ব্যবহারগতভাবে একটু পার্থক্য আছে। অর্থাৎ would like to অর্থ হলো ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া, আর want এর অর্থ হলো ব্যক্তির নিজের ইচ্ছায় কোনো কিছু। অর্থাৎ এখানে দুইটা বিষয়ে চাওয়া হতে পারে, একটি হচ্ছে would like to এবং অপরটি হচ্ছে want। তো দুইটার ভিতরে কিঞ্চিত পরিমাণে পার্থক্য আছে। পার্থক্যটা হলো উড লাইক টু এর অর্থ হলো ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া, আর অন্ট এর অর্থ হলো ব্যক্তির নিজের ইচ্ছার দ্বারা কোনো কিছু চাওয়া। অর্থাৎ কেউ কোনো কিছু দিতে রাজি হলেও জোরপূর্বক, রাজি না হলেও জোরপূর্বক তার নিকট থেকে নেওয়ার অর্থ প্রকাশ করে। আর যেহেতু কথাবার্তা বলার ক্ষেত্রে ভদ্রভাবে বলা উচিত, তাই কিভাবে উড লাইক টু ব্যবহার করা যায় আমরা এখন এই দুইটা বিষয় নিয়ে একটু ক্লিয়ার হব। এখানে দুইটা কথা আমি মাত্র বলেছি, একটা হচ্ছে উড লাইক টু আর একটি হচ্ছে ওয়ান্ট। ও এই দুইটার অর্থই হচ্ছে চাওয়া। অর্থাৎ এখানে ব্যবহারগতভাবে একটু পার্থক্য, উড লাইক টু অর্থ ভদ্রতার সাথে চাওয়া, আর ওয়ান্ট হচ্ছে সে দিতে রাজি নাও হলেও তার কাছ থেকে আমি এটা জোর করে চেয়ে নিতে পারবো। এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ওয়ান্ট ব্যবহার করব। আর যেখানে ভদ্রতার ক্ষেত্রে আমরা কিছু চাইতে পারবো, সেই জায়গাটায় আমরা উড লাইক টু এর ব্যবহার করব। কিসের ব্যবহার করব? উড লাইক টু এর ব্যবহার করব। তো এই দুইটা ব্যবহার সবাই একটু ভালো করে নিবেন। খুব ভালো করে খেয়াল করবেন। আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন কাইন্ডলি? থ্যাংক ইউ। তো এখানে কি আছে, এখানে আমরা আজকে দুইটা বিষয় নিয়ে শিখবো। এক্ষেত্রে স্ট্রাকচারটি হবে নিম্নরূপ: সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। Here you can see subject plus would like to plus verb এর present form। অর্থাৎ আমি কিছু বলতে চাই, I would like to say something। আপনারা এই ব্যাচে অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে জব করছেন আমি জানি। তো এই would like to এর ব্যবহারটা আজকে ভালোভাবে শিখে যান। এটা আপনি আপনার ডে টু ডে লাইফে আপনার সিনিয়র, আপনার জুনিয়র বা আপনি প্রতিদিন এই শব্দটি বিভিন্ন জায়গায় আগামী দিন থেকে ব্যবহার করতে পারবেন। যেমন আপনার বসের সামনে আপনি কিছু বলতে চান, তখন আপনি ইংলিশে বলবেন, স্যার আই উড লাইক টু সে সামথিং। কি বলতে হবে বলুন? স্যার আই উড লাইক টু সে সামথিং। স্যার আমি কিছু বলতে চাই। কিভাবে বলবো? স্যার আমি কিছু বলতে চাই। আই উড লাইক টু সে সামথিং। এখানে আরো একটা বলা যায়, আমি সেখানে যেতে চাই, আই উড লাইক টু গো দেয়ার। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবেন। এই সেন্টেন্সটির ভিতরে আই উড, দেখেন একটা সরাসরি আমি স্পেলিং করে লিখে দিয়েছি, WOULD, উড। এটা কিন্তু নট, কেউ কখনো উল্ড বলবেন না। এখানে এল্ড হচ্ছে সাইলেন্ট লেটার। তো এই জায়গাটা দেখেন লং ফর্মে লিখেছি, আর নিচের এই জায়গাটা আমি শর্ট ফর্মে লিখেছি। আই উড, আই উড। এখানে আপনি আই উড লং ফর্ম, আর দেন এখানে আই একটি কমা দিয়ে ডি, এটাও কিন্তু আই উড। তো এটি হচ্ছে শর্ট ফর্ম। যাক, তাহলে আমরা মূল পয়েন্টে আসি। আই উড লাইক টু গো দেয়ার, এটা কি হবে বলেন তো? আই উড লাইক টু গো দেয়ার অর্থাৎ ভদ্রতার খাতিরে যখন আমরা কথা বলবো, তখন আমরা আই উড লাইক টু অর্থাৎ উড লাইক টু ব্যবহার করব। আর যখন আমাদের সমবয়সী বা কারো কাছ থেকে আমরা জোর করে কোনো কিছু নিতে পারি, এরূপ জায়গায় আমরা ব্যবহার করব ওয়ান্ট। তো এখানে উড লাইক টু এর স্ট্রাকচারটি কেমন হবে? সাবজেক্ট আই বসেছে, তারপরে উড লাইক টু বসেছে, দেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। কি বসেছে? সাবজেক্ট আই বসেছে, তারপর উড লাইক টু বসেছে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ সে। দেখেন এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম কোনটি? সে। এইটা এই ভার্বের পাঁচটা ফর্ম বলতে পারবেন কি? সে মানে বলা, বলেছিল বা বলেছিলাম সেইড, আর বলা হইয়াছে বি3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম যেটি, সেটিও হবে সেইড। আইএনজি ফর্ম হবে হচ্ছে সেইং, এবং থার্ড পারসন ফর্ম হবে সেস। তো কি দাঁড়ালো? সাবজেক্ট হচ্ছে আই, তারপর উড লাইক টু, দেন ভার্বের বেস ফর্ম সে অর্থাৎ টু সে বলতে। দেখেন এটা ইনফিনিটিভের ব্যবহার।
বলতে, করতে, খাইতে, যাইতে এমন বোঝালে ভার্বের আগে টু যোগ করতে হয়। এটাকে বলে টু যুক্ত ইনফিনিটিভ। তো আই উড লাইক টু সে সামথিং, অর্থাৎ আমি কিছু বলতে চাই, আমি সেখানে যেতে চাই। আই উড লাইক টু গো দেয়ার, আই উড লাইক টু গো দেয়ার এর অর্থ কি? আমি সেখানে যেতে চাই। এই উড লাইক টু এর ব্যবহারটা আপনারা আগামী দিন থেকে, এখানে শুধু জব হোল্ডারদের আমি বলছি না, প্রত্যেকেই এটা আপনারা ভদ্রতার সাথে আজকে থেকেই শুরু করে দিবেন। এই শব্দটার ব্যবহার আমাদের, এটাকে বলে স্মার্ট সিটিজেন। আপনি যদি নেটিজেনদের মতো করে ইংলিশ বলতে চান, অর্থাৎ যারা যে ভাষার একেবারে নেটিভ স্পিকার, তো আপনি উড লাইক টু এর ব্যবহারটা করুন। ফরেনাররা, আমার কিছু রিলেটিভ অস্ট্রেলিয়া এবং আমেরিকাতে থাকে, তো ওরা যখন ফোন করে ওরা দেখছি কথার ভিতরে প্রায়শই এই উড লাইক টু এর ব্যবহার করে। ভদ্রতার সাথে যখন কিছু বলতে হয়, যেমন আই উড লাইক টু সে সামথিং, আমি কিছু বলতে চাই, আপনি বসের সামনে মাথা নত করে বললেন যে স্যার আমি কিছু বলতে চাই, এরূপ জায়গায় উড লাইক টু এর ব্যবহার করবেন। আমি সেখানে যেতে চাই, আই উড লাইক টু গো দেয়ার, কি হবে বলেন তো? আই উড লাইক টু গো দেয়ার, অর্থাৎ আমি সেখানে যেতে চাই। যারা শেষের দিকে জয়েন করছেন, আজ আমার ক্লাসটা নিতে একটু দেরি হয়ে গেছে, আই এম এক্সট্রিমলি সরি, প্লিজ পার্ডন মি। এন্ড আগামী দিন থেকে আশা করি এইভাবে দেরি হবে না। আমি তো এমনি আগের ভাগেই ক্লাস শুরু করি, আজকে আমি একটু বাইরে ছিলাম এর জন্য একটু দেরি হয়ে গেছে, এর জন্য আমি সরি। সবাইকে আমার কথা বুঝতে পারছেন বা শুনতে পারছেন? স্ক্রিন কি দেখা যায়? ও আচ্ছা, ধন্যবাদ সবাইকে। তো মনোযোগ দিয়ে সবাই ক্লাস করবেন এবং পরবর্তীতে কোশ্চেন থাকলে কোশ্চেন করার সুযোগ পাবেন। ধন্যবাদ। এই জায়গায় আমি তাহলে কিসের ব্যবহার বললাম? এতক্ষণ আমি উড লাইক টু নিয়ে কথা বলেছি, এখন আমরা একটু ওয়ার্ডটা একটু শিখবো। এখানে আরো কিছু সেন্টেন্স আমরা দেখতে পারবো, যেমন সীমা একটি গান গাইতে চায়, সীমা উড লাইক টু সিং আ সং। রহিম রুমার সাথে দেখা করতে চায়, রহিম উড লাইক টু মিট রুমা। আর এই ধরনের বাক্য না বোধক বা নেগেটিভ হলে নিম্নলিখিত স্ট্রাকচার হবে। কিভাবে হবে? সাবজেক্ট প্লাস উড নট লাইক টু প্লাস ভার্বের বেস ফর্ম। কি হলো? সাবজেক্ট প্লাস উড নট লাইক টু প্লাস ভার্বের বেস ফর্ম। এই বিষয়গুলো, রুলগুলো একটু সবাই একটু আমি বলছিলাম যদি সঙ্গে খাতা কলম নিয়ে বসতে পারে সেটা আরো বেশি ভালো হয়। এই ছোট ছোট রুলগুলো আপনারা একটু লিখে নেবেন। আমরা গতকাল যে ধারাবাহিকতায় ক্লাস করেছিলাম, শুধু গতকাল না, আমি আপনাদের এই বেসিক স্পোকেন ইংলিশ ক্লাসের যে দায়িত্বটা সোহাগ স্যার আমাকে দিয়েছেন, তো এখানে আমি এই শুরু থেকেই প্রত্যেকটা বাক্যকে চার ভাবে বলা যায়। একটি হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। কথা বুঝতে পেরেছেন? এই চার ভাবে আপনাদেরকে কিন্তু বুঝাচ্ছি। তো এখানে আমি দেখেন একটা অ্যাফার্মেটিভ বা পজিটিভ করে আসছি, সীমা একটি গান গাইতে চায়, রহিম রোমার সাথে দেখা করতে চায়। এই বাক্যটি অ্যাফার্মেটিভ থেকে আমরা কিভাবে নেগেটিভ করবো? অ্যাফার্মেটিভ থেকে আমরা কি করবো? আমরা কিভাবে নেগেটিভ করবো দেখি। সাবজেক্ট প্লাস উড নট লাইক টু, সাবজেক্ট প্লাস উড নট লাইক টু প্লাস ভার্বের বেস ফর্ম। ভার্বের কি হবে? বেস ফর্ম। দেখেন আমরা একটু উড লাইক টু ব্যবহার করেছিলাম, উপরের রুলটা কি ছিল একটু মনে মনে বলেন তো, একটু দেখাই দিই আপনাদের। দেখেন উপরের রুলটা ছিল এই যে সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর এখানে রয়েছে সাবজেক্ট প্লাস উড নট লাইক টু প্লাস ভার্বের, সাবজেক্ট প্লাস উড নট লাইক টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমি কিছু বলতে চাই না, আমি কিছু বলতে চাই, এটা কিভাবে করেছিলেন বলেন তো? আমার কথার সঙ্গে আমি বলেছিলাম ক্রস করবেন, অর্থাৎ দেখছেন একক সঙ্গীত না কিন্তু আপনি, আমি গান গাইবো, আমার সেন্টেন্স আমার গান গাওয়া হলে সঙ্গে আপনারাও গাইবেন, এটাকে ক্রস বলে। খুব ভালো লাগে এই সঙ্গীত গুলো শুনতে এবং এতে মুখস্থ হয়ে যায়। আমরা বা আপনারা যখন পাঠশালায় অনেকে প্রাইমারি লেভেলে পড়ছেন, একজন বলতো নামটা, তার পিছিয়ে পিছিয়ে আমরা বলতাম, এইভাবে বলবেন। আমি তো বলেছিলাম আমি যখন সাইফুরস কোচিং এ অ্যাডমিশন কোচিং করছিলাম, তখন আমার ঢাকা ভার্সিটির যেসব ভাইয়েরা ক্লাস নিতে আসতেন, তারা ঠিক এই সিস্টেমে ক্লাস করাতো এবং একটা মানে পরীক্ষিত সত্য, এই সিস্টেমে বেশি মনে থাকে। আমি যখন বলবো আমার সঙ্গে আপনারা বলবেন, দেখবেন অনেক কাজ হচ্ছে। আজকেও একজন হোয়াটসঅ্যাপে বলছেন যে স্যার এই থিওরিটা আসলে বেশি কাজে দেয়, তো এটাই সত্য। তো আমার সঙ্গে বলেন, আমি কিছু বলতে চাই, এটা কি হবে? আই উড লাইক টু সে সামথিং। কি হবে বলেন? আই উড লাইক টু সে সামথিং। আমি কিছু বলতে চাই না, কি হবে? আই উড নট লাইক টু সে সামথিং। আমি কিছু খেতে চাই না, আই উড নট লাইক টু সে লাইক টু ইট সামথিং। আমি কিছু গাইতে চাই না, আই উড নট লাইক টু সিং এনিথিং বা এনি সং। আমি ঢাকায় যেতে চাই না, আই উড নট লাইক টু গো টু ঢাকা। এইভাবে আপনারা একটা বাক্য দিয়ে আরো অনেক বাক্য তৈরি করবেন। দেখলাম যে আসলে অনেকেই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে কাজ লিখে লিখে পাঠাচ্ছেন, আসলে খুব ভালো লাগে।
ইংলিশ শেখার প্রতি যে কোনো বিষয়, আমি ইংলিশ পড়াচ্ছি, আমি কি একদিনে পড়াচ্ছি? আপনারা একদিন দেখবেন আমাদের ব্যাচ থেকে পড়ে অনেকেও এরকম অনলাইনে পড়াচ্ছে। তো আসলে এটা চেষ্টা করতে হবে। তো আমরা আবার সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। এখানে আমরা নেগেটিভ করতেছি কিভাবে? সাবজেক্ট প্লাস উড নট লাইক টু প্লাস ভার্বের বেস ফর্ম কি হবে বলেন? আমি কিছু বলতে চাই না, আই উড নট লাইক টু সে সামথিং, আমি সেখানে যেতে চাই না, আই উড নট লাইক টু গো দেয়ার। সীমা একটি গান গাইতে চায় না, কি হবে? সীমা একটি গান গাইতে চায় না। সীমা উড নট লাইক টু সিং এ সং। সীমা উড নট, অর্থাৎ এখানে আমরা অ্যাফার্মেটিভ এর ব্যবহার শিখছি, আর তখন আমরা এই পরবর্তী সেন্টেন্সে আমরা নেগেটিভ শিখতেছি। অর্থাৎ শুধু উড নট লাইক টু হবে, কিসের ব্যবহার হবে বলেন তো? উড নট লাইক টু এর ব্যবহার হবে, উড নট লাইক টু এর ব্যবহার হবে। সীমা একটি গান গাইতে চায় না, সীমা একটি গান গাইতে চায়, এটা কি হবে? সীমা উড লাইক টু সিং আ সং। আর নেগেটিভে কি হবে? শুধু উডের পরে নট হবে, সীমা উড নট লাইক টু সিং আ সং। রহিম রুমার সাথে দেখা করতে চায় না, রহিম উড নট লাইক টু মিট রুমা। আবার এই ধরনের বাক্য যখন প্রশ্নবোধক হয় তখন স্ট্রাকচারটি কেমন হয়? এই ধরনের বাক্য যখন প্রশ্নবোধক হয় তখন স্ট্রাকচার কি হবে? এইভাবে, এই উড প্রথমে প্রথমে আসবে। উড কি হবে? উড প্রথমে আসবে, তারপর কি আসবে? তারপর সাবজেক্ট আসবে, উডের পর সাবজেক্ট আসবে, তারপরে এই লাইক টু আসবে, তারপর কি আসবে বলেন তো? লাইক টু আসবে। দেখেন প্রত্যেকটা আমি কিন্তু হাইলাইট করে দিই। তারপর কোনটি আসবে বলেন? অর্থাৎ উড প্লাস সাবজেক্ট প্লাস লাইক টু প্লাস ভার্বের সিম্পল ফর্ম প্লাস নোট অফ ইন্টারোগেশন, অর্থাৎ কোয়েশ্চেন মার্ক। আপনি কি আমাকে সাহায্য করতে চান? রহিম কি ব্যাংকে টাকা জমা দিতে চায়? এখানে বাংলা রহিমটা একটু ভুল হয়েছে না, সরি। রহিম কি ব্যাংকে টাকা জমা দিতে চায়? তুমি কি আমাদের সাথে দুপুরের খাবার খেতে চাও? এই জায়গাগুলোতে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। অর্থাৎ উড প্রথমে বসবে, দেন সাবজেক্ট, দেন লাইক টু, দেন ভার্বের বেস ফর্ম প্লাস কোশ্চেন মার্ক। আপনি কি আমাকে সাহায্য করতে চান? উড ইউ লাইক টু হেল্প মি? উড ইউ লাইক টু হেল্প মি। অর্থাৎ এখানে সাবজেক্ট নাই, প্রথমে উড বসেছে, দেন ইউ হচ্ছে সাবজেক্ট, তারপর লাইক টু বসেছে, তারপর ভার্বের বেস ফর্ম হেল্প বসেছে, তারপর একটি অবজেক্ট বা এক্সটেনশন যাই বলুন মি বসেছে, পরবর্তীতে একটা কোশ্চেন মার্ক কি বসেছে? একটি কোশ্চেন মার্ক বসেছে, পরবর্তীতে কি আছে? একটি কোশ্চেন মার্ক। উড ইউ লাইক টু হেল্প মি? রহিম কি ব্যাংকে টাকা জমা দিতে চায়? উড রহিম লাইক টু ডিপোজিট মানি ইন দ্য ব্যাংক? তুমি কি আমার সাথে দুপুরের খাবার খেতে চাও? উড ইউ লাইক টু হ্যাভ ইউর উড ইউ লাইক টু হ্যাভ ইউর লাঞ্চ উইথ আস? দেখেন এই জায়গাটা একটু হ্যাভ এর ব্যবহারটা দেখেন। আমি আপনাদের এই বেসিক ক্লাস হয়ে গেলে কিছুদিন পরে সোহাগ স্যার আপনাদের আবার অ্যাডভান্স ক্লাস নিবে, সম্ভবত এটা আগামী সপ্তাহ থেকেই নিবে। মানে আজ হচ্ছে শুক্রবার, রবি সোমবার থেকে শুরু করবে। তো আপনাদের এই ক্লাসগুলোর পরে আমি আপনাদের কিছু ক্লাস নিব। সেই ক্লাসটি হবে হ্যাভ ভার্বের উপরে, তারপর শুধু ডু ভার্বের উপরে, তারপর এটা থাকবে মডেল অক্সিলারি, অর্থাৎ আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একেবারে রুট, মানে মানে এর থেকে রুট আর হয় না, সেই জায়গাগুলো আমি আপনাদেরকে দেখাবো। এই যে হ্যাভ ভার্ব না, এখানে দেখেন এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবেন। উড ইউ লাইক টু হ্যাভ ইউর লাঞ্চ উইথ আস? এর বাংলা অর্থ তুমি কি আমাদের সাথে দুপুরের খাবার খাবে? এই বাক্যে কোথাও কি ইট লেখা আছে? ইট মানে তো খাওয়া, আমরা জানি ইট মানে কি খাওয়া, ড্রিঙ্ক মানে পান করা, তো এখানে তো ভাত পান করা যায় না, ভাত খেতে হয়। তো এই বাক্যে আছে, হ্যাভ আছে, ইউর আছে, লাঞ্চ আছে, উইথ আছে, ইট কোথায় গেল? দুপুরের খাবার খেতে চাও? তো এইখানে ইট শব্দের অর্থ খাওয়া, কিন্তু ইটটা ব্যবহার করে আমরা এখানে হ্যাভ ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি বলেন তো? হ্যাভ ব্যবহার করেছি। কে কথা বলছেন? অনেক ধন্যবাদ। এইভাবে অ্যাডভান্স থাকতে হবে, আমি প্রশ্ন করলেই যেন উত্তর পাই। আমি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কথা বলবেন, আমি বলছি তো ক্রস বলবেন। আমি এখানে আপনাদের আনমিউট করে রাখছি এইবার আপনাদের শোনার জন্য, দেখি কে কে আমার সাথে বলেন। আপনি কে বলছেন প্রথমেই? হ্যাঁ, খাওয়া হচ্ছে, হ্যাঁ, অনেক ধন্যবাদ। অ্যাপের ব্যবহারটা, এর উপরে আমি আপনাদের এক্সট্রা ক্লাস নেব। অ্যাপে অনেক রকমের ব্যবহার আছে, অনেক ব্যবহার, যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এত ব্যবহার হতে পারে হ্যাপের। এই হ্যাপ ভার্বের উপর আমি আপনাদের ক্লাস নেব। হ্যাপ মানে খাওয়া, হ্যাপ মানে পাওয়া, হ্যাপ মানে দেখা, 30টা ব্যবহার দেখা,
30টা ব্যবহার, এগুলো আমি আলাদা একটা শীট করে আপনাদের এই ক্লাসটা, হ্যাঁ পারবেন ব্যবহার অনেক বিশাল, যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এখানে যেমন আমরা ওই যে ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করি মেয়েদের বা আমাদের মুখের ব্যবহার করার জন্য, এই ফেয়ার শব্দের মিনিমাম 15টা ইয়ে রয়েছে, অর্থ রয়েছে। ফেয়ার মানে মেলা, ফেয়ার মানে ভাড়া, এটা ফার উচ্চারণ হবে। ফেয়ার অ্যান্ড লাভলি অর্থাৎ ভালো এবং সুন্দর, এই ফেয়ার। তারপরে রয়েছে ফেয়ার মানে দেখা, অনেক কিছু রয়েছে। এই শব্দগুলোর ব্যবহার নিয়ে, স্পেশাল কিছু ভার্বের ব্যবহার নিয়ে আমি আপনাদের ক্লাসে, তো উড ইউ লাইক টু হ্যাভ ইউর লাঞ্চ, অর্থাৎ এই বাক্যগুলো লাইক টু এর ব্যবহারে আমরা প্রথমে পজিটিভ দেখেছি, তারপর নেগেটিভ দেখেছি, এখন আমরা দেখলাম ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভে কি হবে? উড প্লাস সাবজেক্ট প্লাস লাইক টু প্লাস ভার্বের সিম্পল ফর্ম প্লাস কোশ্চেন মার্ক হবে। আমরা এখন শিখবো উড প্লাস সাবজেক্ট লাইক টু ভার্বের সিম্পল ফর্মের আগে ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে কিভাবে প্রশ্নবোধক করতে হয়, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস উড লাইক টু প্লাস ভার্বের সিম্পল ফর্ম প্লাস কি হবে বলেন তো? জাস্ট ওয়েট। আচ্ছা, এইখানে আমরা দেখি একটা এক্সাম্পল। আপনি কি খেতে চান? আমি ভাত খেতে চাই। আপনি কখন রাতের খাবার খেতে চান? আমি রাত 9টায় রাতের খাবার। অর্থাৎ এই, যেমন এইটা আমি যদি বলি আপনি কি খেতে চান, হোয়াট উড ইউ লাইক টু ইট, এখানে আমরা যদি হোয়াটটা বাদ দেই, তো কেবলই মানে এই মাত্র আমরা এই ব্যবহার বাদ দিয়ে বলেন, মনে মনে বলেন, উড ইউ লাইক টু ইট, উড ইউ লাইক টু ইট। এই বাক্যটি দেখেন, এটা কি হলো? এটা ইন্টারোগেটিভ হয়ে গেল, প্রশ্নবোধক। উড ইউ লাইক টু ইট, আমি আগে ওই সংজ্ঞা, ওই স্ট্রাকচার, ওগুলো আমি বাদ দিলাম। আগে আমি সহজ ভাবে বুঝি। কিভাবে? উড ইউ লাইক টু ইট, উড ইউ লাইক টু ইট, তুমি কি খেতে চাও, বা আপনি কি খেতে চান, আপনি কি খেতে চান। আর আমি যদি কথাটা এইভাবে বলি, ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে, আপনি কি খেতে চান, মনে করেন এখানে আইটেমে রয়েছে বিরিয়ানি, তারপরে আহ, রুই মাছের কালিয়া, তারপরে রয়েছে আহ, বিরিয়ানির পরে রয়েছে মনে করেন খাসির গোশ, আছে অনেক রকমের আইটেম। তো আপনি একজনকে জিজ্ঞেস করলেন যে এই আইটেম গুলার ভিতর থেকে আপনি কি খেতে চান, তো এটা কিভাবে বলতে হবে? এটা আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে বলবো, হোয়াট উড ইউ লাইক টু ইট, হোয়াট উড ইউ লাইক টু ইট। এই উদাহরণটা খেয়াল করে আমরা একটা এবার স্ট্রাকচার দেখে নিই। আমরা এখন শিখবো উড প্লাস সাবজেক্ট প্লাস লাইক টু প্লাস ভার্বের সিম্পল ফর্ম। এর আগে ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে কিভাবে প্রশ্নবোধক করতে হয়, কিভাবে প্রশ্ন করতে হয়, এই লাইনটা আবার একটু দেখেন। আমরা এখন শিখবো উড প্লাস সাবজেক্ট প্লাস লাইক টু প্লাস ভার্বের সিম্পল ফর্মের আগে ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়। তখন স্ট্রাকচারটা কি হবে বলেন তো? স্ট্রাকচারটা ঠিক এইভাবে হয়ে যাবে। ডাব্লিউএইচ ওয়ার্ড দেখেন, এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড কাকে বলে? তো যে সকল শব্দের প্রথমে ডাব্লিউ এবং এইচ রয়েছে, সেগুলোকে ডাব্লিউএইচ ওয়ার্ড বলে। কি আছে বলেন? ডাব্লিউ রয়েছে এবং এইচ রয়েছে। যেমন হট লিখতে গেলে বা লেটার লাগে, এটা হচ্ছে ডাব্লিউ। যদি হাউ লিখতে যাই, তখন কি আসে? এইচ আসে। এই জন্য এগুলোকে বলা হয় ডাব্লিউএইচ যুক্ত ওয়ার্ডস। হিয়ার ইউ ক্যান সি ডাব্লিউএইচ ওয়ার্ড that would like to plus verb with simple form, কেমন? What would you like to eat? I would like to, I would like to eat rice. আপনাকে একজন কোশ্চেন করলো, অনেক রকমের খাবার আইটেম রয়েছে, সে ইংলিশে বললো যে স্যার, হোয়াট উড ইউ লাইক টু ইট, জনাব আপনি কি খেতে চান। তো আপনি তাকে বললেন, মনে করেন হোটেলের ওয়েটার, তাকে বললেন আই উড লাইক টু ইট রাইস, আই উড ইট লাইক টু রাইস। এবার বলবেন আপনি কখন রাতের খাবার খেতে চান। এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড কি আসবে বলেন তো? হোয়েন আসবে। হোয়েন মানে হচ্ছে কখন। হোয়েন উড ইউ লাইক টু হ্যাভ ইউর ডিনার, হোয়েন উড ইউ লাইক টু হ্যাভ ইউর ডিনার। আমরা এইটুকু কিন্তু আমরা কিভাবে কোশ্চেন করতে হয় আমরা শিখে এসেছি। আমরা এই পর্যন্ত শিখেছিলাম যে উড ইউ লাইক টু হ্যাভ ইউর ডিনার, আপনি কি আপনার রাতের খাবার খাবেন। তো এর আগে আমরা একটা ডাব্লিউএইচ ওয়ার্ড যোগ করেছি, হোয়েন উড ইউ লাইক টু হ্যাভ ইউর ডিনার। তো আমি অ্যান্সারে কি বললাম? আমি রাত 9টায় রাতের খাবার খেতে চাই। আই উড লাইক টু হ্যাভ মাই ডিনার
আই উড লাইক টু হ্যাভ মাই ডিনার অ্যাট 9 p.m. রহিম কেন বিদেশে যেতে চায়? তো কেন ইংলিশটা কি বলেন তো? হোয়াই। কেন ইংলিশ কি হবে? হোয়াই। হোয়াই রহিম উড ইউ লাইক টু গো অ্যাব্রোড? হোয়াই রহিম উড ইউ লাইক টু গো অ্যাব্রোড? রহিম উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চায়। রহিম উড লাইক টু গো অ্যাব্রোড ফর হায়ার স্টাডিজ। কি হবে বলে তো? ফর হায়ার স্টাডিজ, অর্থাৎ সে উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চায়। রহিম কি জন্য বিদেশ যেতে চায়? উচ্চশিক্ষার জন্য। এই জায়গায় আমরা খেয়াল করলাম যে ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে কিভাবে আমরা একটা বাক্য ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করব। তার আগে আমরা শিখেছি অ্যাফার্মেটিভ করব, নেগেটিভ করব, ইন্টারোগেটিভ করব এবং ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত কিভাবে করব। আমি যা কিছু বুঝালাম, আপনারা যারা ক্লাসের ভিতরে আছেন সবাই কি বুঝতে পারছেন? সবাই একটু সাড়া দেন। দেখেন, আমি আমার জায়গা থেকে আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টাটা চালিয়ে যাব। আমি যতটুকু জানি আপনাদের জন্য ঢেলে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমার পড়ানোর সময় আপনারা কে কোন জায়গায় আছেন, কোন অবস্থানে আছেন, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমি ভিডিওটাও এখানে মিউট করে রেখেছি। তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, দেখেন, কথা বলতে গেলে বা নিজের মাথার জ্ঞান অন্যের মাথায় ঢুকাইতে গেলে আসলে এটা ছোটা। যখন এখানে অনেকেই হয়তো আছেন, একজন টিচার আছেন, হাই স্কুলের টিচার, ওনার নামটা আমার খেয়াল নেই। তো এক ম্যাডাম আছেন, তো উনি জানেন যে পড়াতে গেলে কতটা কষ্ট হয়। তো আমি যখন পড়াবো, এই 24টা ঘন্টার ভিতরে কাইন্ডলি এই একটি ঘন্টা আমাকে মন থেকে আপনারা দিবেন। মনে কোনো রকমের কোনো চিন্তা আনবেন না। আমি যখন পড়াবো তখন পাশে যদি কেউ কারোর সাথে কথা বলে থাকবেন বা অন্য কোনো বিষয় নিয়ে যদি আপনি অন্যমনস্ক থাকেন, তাহলে আমার এই পড়াটা কিন্তু সার্থক হবে না। তো আমি যখন পড়াবো আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই একটি ঘন্টা ভালোভাবে একটু সময় আমাকে দিবেন। দেখেন, এই যে লেসন গুলো আপনাদের পড়াচ্ছি, প্রত্যেকটা ব্যাচে এই লেসন গুলো আমি পড়াই। তো বিষয়টা কিভাবে আমি রেজাল্ট জানি? আমি হঠাৎ করে আপনাদের ব্যাচ যখন কমপ্লিট হয়ে যাবে, এই নাম্বার গুলা বা ইয়ে তো আমাদের কাছে থাকে, ডাটাটা আমাদের কাছে থাকে। আমি যখনই সময় পাই মাঝে মাঝে কাউকে আমি ফোন করে জিজ্ঞাসা করি, আমি হঠাৎ করেই কিছু ইংলিশ জিজ্ঞেস করি বা আমি কিছু একটা জানতে চাই আমার যা কিছু পড়ানো হয়েছে সিলেবাসের ভিতর। তো অনেকেই দেখছি উত্তর দিতে পারে, আবার অনেকে বলে যে স্যার এই রুলটা মনে নাই, স্যার এটা নাই ওইটা নাই। তখন কিন্তু আমি বুঝে যাই যে আমার পড়ানো সার্থক হয়েছে কি হয়নি। তো এগুলো আপনারা বাড়িতে আবার একটু প্র্যাকটিস করবেন। লোহার অস্ত্র যেমন আপনি ফেলে রাখবেন ঘরের ভিতরে, কিছুদিন পরে মরিচা পড়ে যাবে, জং এসে যাবে। আমাদের এই জ্ঞানটাও ঠিক তাই। ইংরেজিটা শিখে, এখানে আমি নাম বলতে চাই না, অনেকেই দেখলাম এখন বেশ তৎপর হয়েছে। হোয়াটসঅ্যাপে আমাকে বাড়ির কাজগুলো করে করে দিচ্ছেন, অনেকে ফোন করে জিজ্ঞাসা করে যে স্যার এই জায়গায় বেঁধে গেছে, এটা কি করব? তো আমার হাতে যত যদি সময় থাকে আমি আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করি। আর যখন বিজি থাকি তখন তো হয়তো ফোনটা ধরা হয় না, পরবর্তীতে ব্যাক করার চেষ্টা করি। তো আমি এইটা বুঝাতে চাচ্ছি আমার কথার ভিতরে, আপনাদের জন্য আমি নিজেকে উৎসর্গ করেছি যেন আমি ইংলিশটা আপনাদের শেখাতে পারি, অন্তত আমি যতটুকু জানি। আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি খুবই কম জানি, আমার ভুল ভ্রান্তিও হতে পারে। তো আমি যতটুকু জানি আমি সেটা আপনাদেরকে একেবারে পিওর ভাবে ঢেলে দেওয়ার চেষ্টা করি। আপনারা অন্য মনস্ক হবেন না প্লিজ। হ্যাড বেটার অ্যান্ড উড রেদার এর ক্লাস, কোথায় হ্যাড বেটার বলছে এবং কোথায় উড রেদার বলছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই জায়গাটা একটা বৃহৎ স্থান দখল করে আছে, হ্যাড বেটার এবং উড রেদার। হেয়ার ইউ ক্যান সি হ্যাড বেটার অ্যান্ড উড রেদার। এখন আমরা আরেকটি নিয়ম শিখব। আমরা যখন একে অন্যের মধ্যে কথাবার্তা বলি তখন একজন অন্যজনকে উপদেশ দিয়ে থাকি, তুমি বরং এই কাজটি করো, তুমি বরং আজ থাকো, তার বরং আজ যাওয়া ভালো, তুমি আজ নাইবা গেলে, ইত্যাদি ইত্যাদি। আসুন দেখা যাক এই ধরনের বাক্যের ইংরেজি করতে হলে কি পদ্ধতি অনুসরণ করতে হয়। এই ধরনের বাক্য হা বোধক হলে স্ট্রাকচারটি হবে নিম্নরূপ, এবং এর না বোধক কিভাবে করবেন, ইন্টারোগেটিভ কিভাবে করব, নেগেটিভ ইন্টারোগেটিভ। আমি আমার ক্লাসের ভিতরে আজকে একবার বলেছি, আবারও বলছি, আমরা এখানে একটা সিস্টেমেটিক্যালি ওয়েতে এগোচ্ছি। সিস্টেমটা কি? আমরা যে কোনো বাক্যকে চার ভাবে আমরা যেন রূপান্তর করতে পারি: অ্যাফার্মেটিভ, নেগেটিভ,
ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ ইন্টারোগেটিভ। আমার কথা কি বুঝতে পারছেন? এখানে অনেক অল্প বয়স্ক স্টুডেন্ট আছেন যারা 6, 7, 8, 9-এ পড়েন। আমার কথাগুলো প্রত্যেকের কানে যেন খুব সহজে পৌঁছায়, আমি প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে বুঝাই। আমি কি বলেছি? আমি বলেছি একটা বাক্যকে রূপান্তর করে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, দেন নেগেটিভ ইন্টারোগেটিভ। তো এখানে আমরা প্রথমে দেখব, তুমি বরং আজ থাকো, ইউ হ্যাড বেটার স্টে টুডে। করিম বরং লন্ডনে, করিমের বরং লন্ডনে যাওয়া ভালো। লন্ডনে না, এখানে স্যার লিখছে ইউএসএ, ঠিক একটু ভুল, আপনারা ঠিক করে পড়বেন এটা। এটা হবে হচ্ছে আমেরিকায় বা কি বলা যায়, যুক্তরাষ্ট্রে যাওয়া ভালো। করিম হ্যাড বেটার গো টু ইউএসএ। আর যদি লন্ডন হইতো তখন কি হয় বলেন তো? আপনারা নিশ্চয়ই অনেকে জানেন, তখন হতো ইউকে, অর্থাৎ একটি হচ্ছে ইউনাইটেড অফ কিংডম, আরেকটি হচ্ছে ইউএসএ, অর্থাৎ যেটাকে আমরা আমেরিকা বলি, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এটা আমরা সাবজেক্ট প্লাস হ্যাডমিটার প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, খুব সহজ নিয়ম, এখানে বেশি কথা বলার বা বোঝানোর কিছু নাই। সাবজেক্ট প্লাস হ্যাডমিটার প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কি হবে বলেন? সাবজেক্ট প্লাস হ্যাডমিটার প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তুমি বরং আজ থাকো, ইউ হ্যাড বেটার স্টে টুডে। করিম বরং লন্ডনে, করিমের বরং আমেরিকায় যাওয়া ভালো, করিম হ্যাড বেটার গো টু ইউএসএ। একেবারে সহজ, প্রথমে সাবজেক্ট করিম, তারপর হ্যাড বেটার, তারপর এখানে ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। দেখেন এখানে ইউ সাবজেক্ট, হ্যাড বেটার বসেছে, এখানে ভার্বের বেস ফর্ম এসছে, আর টুডে হচ্ছে বাকি অংশ বা অবজেক্ট বা যাই বলেন। ঠিক আছে? করিমের বরং কাজটি করা উচিত, করিম হ্যাড বেটার ডু দা ওয়ার্ক। তোমার বরং ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত, ইউ হ্যাড বেটার কনসাল্ট আ ডক্টর, ইউ হ্যাড বেটার টক টু হিম। আবার এই ধরনের বাক্য যখন না বোধক হয়, দেখেন কেবল যে কথাটি বললাম সেই কথাটি এখানে কিন্তু এসেছে, যে আমরা পজিটিভ শিখেছি, পরবর্তীতে আমরা নেগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাফার্মেটিভ শিখেছি, এখন নেগেটিভ। আবার এই ধরনের বাক্য যখন না বোধক হয়, তখন আমরা কিভাবে নেগেটিভ, তখন আমরা কি করব, এই বাক্যগুলো কিভাবে আমরা নেগেটিভ করব সেই সম্পর্কে একটু কথা বলবো। আপনারা কি বলতে পারবেন নেগেটিভ কিভাবে করা যায়? এমডি সুলাইমান হোসেন, আপনি একটু বলেন তো কিভাবে নেগেটিভ করব। এই যে হ্যাড বেটার দিয়ে করেছি, যেমন এখানে আমি লিখেছি তুমি বরং আজ থাকো, এইটার নেগেটিভ কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাড বেটার, তুমি বরং আজ থাকো, করিমের বরং। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। তাহলে আমি এখান থেকে বুঝে নিলাম যে আমার পড়ানোর কাজ হচ্ছে, আপনারা মোটামুটি বুঝতে পারছেন। এখানে কিভাবে এটা করব, এটা হেড এর পরে নট দিলে মোটামুটি আমার বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। তো আমরা কাম টু দা পয়েন্ট, সবাই একটু খেয়াল করেন। সাবজেক্ট প্লাস হেড বেটার প্লাস নট, সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস নট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। তুমি আজ নাই বা গেলে, ইউ হ্যাড বেটার নট গো টুডে। হ্যাড বেটার, হ্যাড পরে নট না, কিন্তু হ্যাড বেটার এর পরে নট, এই জায়গাটা একটু ভালো করে দেখি। ইউ হ্যাড বেটার নট গো টুডে, এটা ব্যবহার না করাই বরং তোমার জন্য ভালো। ইউ হ্যাড বেটার নট ইউজ ইট, রুমার বরং এখন গোসল না করাই ভালো, রুমা হ্যাড বেটার নট বাথ নাও। অর্থাৎ রুলটা কি দাঁড়াবে? রুল দাঁড়াবে সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস নট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। আবার বলেন আমার সঙ্গে, সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস নট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। তিনবার, সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস নট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এবার একটি বাক্য দেখি, সাবজেক্ট বসেছে ইউ, তারপরে বসেছে হ্যাড বেটার, তারপরে বসেছে নট, তারপরে মেইন ভার্ব বসেছে গো, তারপরে এক্সটেনশন বা অবজেক্ট বসেছে টুডে। রুমার বরং গোসল না করাই ভালো, রুমা সাবজেক্ট, হ্যাড বেটার আমার নিয়মের হ্যাড বেটার, তারপরে নট বসেছে, তারপরে বেথ বা বাথ যাই বলেন, তারপরে নাও। এইখানে দেখেন, আমরা অবশ্য হ্যাড বেটারের পরিবর্তে উড রেডারও ব্যবহার করতে পারি। উপরে যে যে জায়গায় আপনারা হ্যাড বেটার ব্যবহার করেছেন, এই জায়গাগুলোতে আপনারা উড রেডার শব্দটি ব্যবহার করতে, যেসব জায়গায় আপনারা হ্যাড বেটার ব্যবহার করেছেন, এই সব জায়গায় আপনারা উড রেডার ব্যবহার করতে, কি ব্যবহার করতে পারেন বলেন? উড রেদার। যেমন ইউ হ্যাড হ্যাড বেটার নট গো টুডে, অথবা এখানে ইউ উড রেদার নট গো টুডে। রুমার বরং এখন গোসল না করাই ভালো, রুমা হ্যাড বেটারের জায়গায় উড রেদার, কি হবে? রুমা উড
ওকে। আচ্ছা, আমরা এখানে এক্সাম্পল আমার বরং এই কাজটি করা ভালো, উড রেদার ব্যবহারটাকে, আই উড রেদার ডু দিস ওয়ার্ক। কি হবে বলেন তো? আই উড রেদার ডু দিস ওয়ার্ক। তোমার বরং ভাত খাওয়া উচিত, ইউ উড রেদার ইট রাইস। তোমার বরং রুটি খাওয়া উচিত, ইউ উড রেদার ইট ব্রেড। আমাদের বরং এ পথে না আসাই ভালো, ইউ উড রেদার, উই উড রেদার নট গো দিস ওয়ে। কিভাবে বলেন তো? উই উড রেদার নট গো দিস ওয়ে, অর্থাৎ আমাদের এখন এই পথে না আসাই ভালো। আমি এতক্ষণ আপনাদের কষ্ট করে যে বিষয়গুলো পড়ালাম, আপনারা দয়া করে সবাই কেউ কথা বলে উঠবেন না। আমি তো just সেই লোকই মাত্র কথা বলবেন, তাহলে বিষয়টা সবাই বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। আমি যা যা শিখালাম, এই জায়গা থেকে আমি একটু ফিডব্যাক নিতে চাই। ফিডব্যাকটা কিভাবে নিব? ফিডব্যাকটা নিব, আপনারা একটু কাইন্ডলি বলবেন। এখানে বলবেন মিস্টার শ্যামল চন্দ্র ভৌমিক, আপনি একটু আমার সঙ্গে কথা বলবেন। এই জায়গা যা কিছু আমি বুঝালাম, আপনি কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এই জায়গাটা যদি বুঝে থাকেন, তাহলে এই বাক্যগুলো আপনি একটু নিজে নিজে করেন। যেমন, তুমি বরং আজ থাকো, এইটা না বলে আমি যদি এখানে চেঞ্জ করে দিই, সে, এইখানে আপনি এইভাবে বলবেন, তুহিন বরং আজ ঢাকায় যাক। এই বাক্যটা কি হবে? তুহিন, তুহিন বরং আজ ঢাকায় যাক। এই ট্রান্সলেশনটা কিভাবে করবেন আপনি বলেন? গো টু ঢাকা টুডে, হ্যাড বেটার গো টু ঢাকা টুডে। এইখানে আমরা যখন অঙ্ক করেছিলাম না, আমাদের টিচাররা দেখবেন একই নিয়মের অঙ্ক সংখ্যা পরিবর্তন করে দিত। প্রত্যেকে এটা করে আসছেন, 6 to 10 বিভিন্ন ক্লাসে, বীজগণিত, পাটিগণিত। এখানেও আপনারা তুমি বরং আজ থাকো, এই বাক্যটা এর স্ট্রাকচার ঠিক থাকবে, সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আপনারা স্ট্রাকচার ঠিক রেখে এখানে মানে সাবজেক্ট চেঞ্জ করে দিবেন, অবজেক্ট চেঞ্জ করে। যেমন আমি এখানে আছে লেখা আছে তুমি বরং আজ থাকো, এখানে আমি বললাম তুহিনের বরং আজ ঢাকায় যাওয়া উচিত, তুহিন বরং আজ ঢাকায় যাক। করিম বরং লন্ডনে যাওয়া ভালো, করিমের। এখানে আপনি দিলেন তার বরং আজ ছাতা ব্যবহার করা উচিত, তার বরং আজ শীতের পোশাক পরা উচিত, শীতের পোশাক সঙ্গে নেওয়া উচিত। মানে এইভাবে একটু চেঞ্জ করে করে করবেন। অনেকেই দেখছি লিখে পাঠিয়েছে, আসলে এইভাবে কিন্তু সিস্টেমটা কিন্তু এই, আমি আপনাদেরকে যেভাবে পড়াতে চাচ্ছি অনেকেই ঠিক আমার মনের মতো করে আজকে হোম টাস্ক পাঠিয়েছে। তো এইভাবে আপনারা আরো কয়েকজনের চেষ্টা করবেন। তো আমি এখন নিচে আমাদের আরো একটি চ্যাপ্টার রয়েছে, আজকে আমি অনেক দেরিতেও শুরু করছি। তো এই চ্যাপ্টারে আমি যতটুকু পারি আমি আপনাদের ধারণা দিব। এবং আগামী দিন ক্লাসে কোন একটি লেসন যেন একটু বাদ থেকে গেছিল, আজকে হোয়াটসঅ্যাপে একজন স্মরণ করে দিয়েছে। আগামী দিন ক্লাসে আমি প্রথমে ওই যেটুকু বাকি ছিল ওইটুকু আপনাদের দিই। তো চ্যাপ্টার 24-এ আমরা কি দেখতে পাচ্ছি? এখানে রয়েছে ভয়েস চেঞ্জিং। এখানে দেখতে পাচ্ছি ভয়েস চেঞ্জিং। আজকে গত ক্লাস থেকে অনেকে রিকোয়েস্ট করছেন, স্যার আমাদের ভয়েস চেঞ্জটা সম্পর্কে একটু বুঝাবেন। তো এখানে ভয়েস চেঞ্জ আপনাদের একটা গুড নিউজ দিয়ে রাখি। এই ভয়েস চেঞ্জ এখানে একটা প্রাথমিক ধারণা দিচ্ছি, এবং পরবর্তী দিন যে ক্লাসটা নিব ওই ক্লাসের সঙ্গে ভয়েস চেঞ্জের একটা ডিটেইলস আপনাদের আমি দেখাবো। এবং ওইটা বইয়ের এই শীট থেকে আমি নিব না, ওইটা বাইরে থেকে আরেকটা শীট নিয়েছি, এবং ওই শীটের পিডিএফটা আপনাদের আমি পাঠাবো। এতদিন তো শুধু ওই ভয়েস রেকর্ড, ক্লাস রেকর্ডটা পাচ্ছেন, কিন্তু ওইটার আমি পিডিএফও দিব, এবং এই ভয়েস চেঞ্জের ডিটেইলস আপনারা জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি লেসনের ভিতরে চলে যাই। কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে। আবার কিছু কাজ, কিছু ঘটনা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। এই ধরনের কথা, কাজ, ঘটনা, প্রকাশভঙ্গিকে মূলত ভয়েস চেঞ্জ বা বাচ্য বা ক্রিয়ার পরিবর্তন বলে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড কি বলেছি? কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে। আবার কিছু কাজ, কিছু ঘটনা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। এই ধরনের কথা, কাজ, ঘটনা, প্রকাশভঙ্গিকে মূলত ভয়েস বা বাচ্য বা ক্রিয়ার ধরন বা পরিবর্তন। কিছু কাজ নিজের হয়ে থাকে আর কিছু কাজ অন্যের দ্বারা হয়ে থাকে। যদি বলা হয় করিম ভাত খায়, ওই বাক্যটা কার দ্বারা সম্পন্ন হয়? করিমের দ্বারা। খাওয়া কাজটি কে করে? করিম। আর যেখানে সাবজেক্ট বা কর্তা করিম নিজে স্বয়ং কাজটি করছে, ওই কর্তার নাম থেকে এসেছে হচ্ছে কি? অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ কর্তৃবাচ্য। আমরা
বাংলা ব্যাকরণে অনেকেই পড়ে এসেছি বাচ্য দুই রকমের, বা বাচ্যের ভিতরে আমরা পড়েছি কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য। আমরা কি পড়েছি বলেন তো? কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য। আপনারা সবাই এতক্ষণ ধৈর্য ধরে আছেন, এর জন্য সবাইকে আরো একবার আমি ধন্যবাদ জানাই। তো ভয়েস চেঞ্জের ক্লাসটা থেকে কাইন্ডলি প্লিজ কেউ লিভ নিবেন না, একটু সময় ধৈর্য ধরেন। আজকে ভয়েস চেঞ্জ দেখবেন অনেক অজানা তথ্য এর ভিতরে পাবেন। তো এই যে ভয়েস হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য আর প্যাসিভ ভয়েস হচ্ছে কর্মবাচ্য। সংজ্ঞার ভিতরে সবকিছু লুকানো আছে। কর্তৃবাচ্য মানে কি? ওই বাক্যে কর্তা স্বয়ং উপস্থিত আছে। আর কর্মবাচ্য হচ্ছে ওই বাক্যে কর্তার দ্বারা বাক্যটা সম্পন্ন হয় না, ওখানে কর্মই প্রধান। কিভাবে বুঝবেন? আমি ভাত খাই, বা এটা কারোর নাম দিলাম, রনি ভাত খায়, সুমন ভাত খায়, সামিহা গান গায়। কিন্তু আমি যখন বলবো গান সামিয়ার দ্বারা গাওয়া হয়, এটা কিন্তু তখন আর অ্যাক্টিভ থাকলো না। অর্থাৎ কর্তাটাকে যখন আমি প্রথমে না রেখে একটু অন্য জায়গায় নিয়ে যাব, এবং বাক্যে কর্তার যখন বেশি প্রাধান্য থাকবে না, তখন ওই সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েস বলে। কি বলে বলেন তো? প্যাসিভ ভয়েস, অর্থাৎ কর্মপ্রধান বাক্য আর কর্তা প্রধান। সংজ্ঞা নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? মনে হয় না। একেবারেই যারা দুর্বল, ইংলিশ গ্রামারে খুবই খুবই দুর্বল, তাদের জন্য আশা করি আমার এই পরিশ্রমটা সার্থক হবে। আর যারা মোটামুটি ইংলিশ পারেন তারাও দেখবেন ক্লাসটা অনেক কাজে দেবে। আর সোহাগ স্যারের যে বেসিক ক্লাসগুলো, সরি ওই অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো তো আপনারা পাবেন। তার মানে আপনাদের কিন্তু বোনাসে বোনাস হয়ে গেল, স্কোয়ার হয়ে গেল, ডাবল হয়ে গেল। এখানে সংজ্ঞা নিয়ে গিয়ে আপনাদের ভয়েস চেঞ্জ আর কোনোদিন দেখে চিনতে ভুল হবে? আমার মনে হয় হবে না। অ্যাক্টিভ ভয়েস, যেখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে এবং সরাসরি কাজটি সম্পন্ন করতে প্রথমে থাকা সাবজেক্টটি প্রধান হিসেবে বিবেচিত হয়, তাকে অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ এক কথায় মনে রাখবেন, যেখানে কর্তা নিজে সক্রিয় থাকে। যেমন হি রিডস আ বুক, এই বাক্যটা দেখেন, সে একটি বই পড়ে। তো এইখানে পড়া কাজটি কে করে? সে। অর্থাৎ হি নামক যে সাউন্ডটা, এই সাউন্ডটাই এই বাক্যর কাজটা সম্পন্ন করছে। সে বই পড়ে। কে বই পড়ে? সে বই পড়ে। তো এখানে হি হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে কর্তা, এবং এটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। বাংলায় বলা হচ্ছে কর্তৃবাচ্য। কি বলে বলেন তো? কর্তৃবাচ্য। এটাকে বলা হচ্ছে কর্তৃবাচ্য। সি ড্রিউ আ পিকচার, সে একটি ছবি এঁকেছিল। এখানে সি হচ্ছে কর্তৃবাচ্য, সরি ওই অ্যাক্টিভ ভয়েস, এবং এটা হচ্ছে সাবজেক্ট। ইউ হ্যাভ ডান দা ওয়ার্ক, তুমি কাজটি করিয়াছো। এখানে ইউ হচ্ছে কর্তা, এই জন্য এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, কর্তৃবাচ্য। লক্ষণীয়, উপরের তিনটি বাক্যের কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে সাবজেক্ট হি, সি এন্ড ইউ সক্রিয় বা অ্যাক্টিভ। এই সেন্টেন্স গুলো প্যাসিভ হলে কেমন হবে? প্যাসিভের সংজ্ঞার পর এক্সাম্পল গুলো লক্ষ্য করা যাক। প্যাসিভের সংজ্ঞার পর এক্সাম্পল গুলো লক্ষ্য করা যাক। আমরা একটু এক্সাম্পল দেখে আসি। প্রথম বাক্য কি ছিল দেখেন? প্রথম বাক্য ছিল হি রিডস আ বুক। প্রথম বাক্য কি ছিল বলেন তো? প্রথম বাক্য ছিল হচ্ছে হি রিডস আ বুক। এটা ছিল অ্যাক্টিভ। এইটার প্যাসিভ কেমন হয় আমরা একটু দেখে নিই। এ বুক ইজ রেড বাই হিম। কি হবে বলেন? এ বুক ইজ রেড বাই হিম। এটা দেখেন, রিড এর উচ্চারণটা এখানে একটু ব্যতিক্রম ভাবে বলবেন। রিড, রেড, রিড, অর্থাৎ বানান কিন্তু এক, উচ্চারণ একটু আলাদা। তাহলে আমরা এখানে অ্যাক্টিভে বলেছি হি রিডস আ বুক, আর প্যাসিভে বললাম এ বুক ইজ রেড বাই হিম। এ বুক ইজ রেড বাই হিম। অর্থাৎ উপরে তিনটি বাক্যের কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে সাবজেক্ট ইউ সক্রিয়, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসে কি বলছে দেখেন? সাবজেক্ট নিজে কাজ না করে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থেকে যদি ওই কাজটি অন্য কারোর দ্বারা সম্পূর্ণ হয়, বোঝায়, তবে তাকে প্যাসিভ ভয়েস বলে। এ বুক ইজ রেড বাই হিম, বইটি তার দ্বারা পড়া হয়। আর অ্যাক্টিভ ভয়েসে এটা কি হবে? সে বই পড়ে। রহিম সাহেব বাজারে মাছ বিক্রি করেন। আর যদি বলি মাছ বাজারে বিক্রি করা হয় রহিম সাহেবের দ্বারা, সাবজেক্ট কোথায় নিয়ে গেলাম? একেবারে শেষে নিয়ে গেছি না? তো এইটা হয়ে গেল প্যাসিভ ভয়েস। অর্থাৎ মনে রাখবেন, একটি হচ্ছে কর্তা প্রধান বাক্য, আর একটি হচ্ছে কর্মপ্রধান বাক্য। আমার কথাগুলো কি এই পর্যন্ত সবার বুঝতে কোনো সমস্যা আছে? ক্লাস কি ভালো লাগে?
সত্যি করে মন থেকে বলেন, শুধু আমাকে খুশি খুশি করার জন্য বললেন না। আমার ক্লাস কেমন লাগে? থ্যাংক ইউ। এক্সিলেন্ট। দেখেন তাহলে এখানে আমরা ভয়েসের সংজ্ঞা দেখলাম, এ বুক ইজ রেড বাই হিম, এ পিকচার, এটা দেখি, a picture was drawn by her, the book has been done by you। উপরের তিনটি বাক্যই হচ্ছে প্যাসিভ ভয়েস। কেননা প্রথম বাক্যের সাবজেক্ট এ বুক কিছুই করে না, বরং বইটি কে পড়া হচ্ছে অন্যের দ্বারা। এ বুক ইজ রেড বাই হিম, অর্থাৎ বইটা কিন্তু কেউ, বই কিছু করছে না, বইটাকে পড়া হচ্ছে কারো দ্বারা। দ্বিতীয় বাক্যে এ পিকচার কিছুই করছে না, বরং এই ছবিটি আঁকা হচ্ছে অন্যের দ্বারা। তৃতীয় বাক্যে দি ওয়ার্ক কিছুই করছে না, বরং কাজটিকে করা হচ্ছে অন্যের দ্বারা। ভয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে দুইটি গুরুত্বপূর্ণ তথ্য। প্যাসিভ ভয়েস অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। মনে রাখবেন, প্যাসিভ ভয়েসে বেশিরভাগ জায়গায় অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। টেন্স অনুসারে বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের অর্থাৎ ভার্ব প্লাস অবজেক্ট এর ভয়েস চেঞ্জ হয়ে থাকে। এখানে কি বলছে? শুধুমাত্র ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ সকর্মক যেসব ভার্বের কর্ম আছে, অথবা এখানে আপনারা আরেকটি সংজ্ঞা, একটি কথা একটু মনে রাখবেন, সব ভার্বের কিন্তু আবার ভয়েস হয় না। সব ভার্বের, এটা আমি বলছি তো ডিটেইলস ভয়েস চেঞ্জের ক্লাস নিব। যেমন আমাকে একজন প্রশ্ন করেছিল কিছুদিন আগে একটা ব্যাচের থেকে যে স্যার, আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। তো এখানে পেন তো অবজেক্ট, এইখানে স্যার যে কথাটা লিখছে এটা একটু দেখেন, যারা অ্যাডভান্স লেভেলে আছেন একটু বুঝতে পারবেন আমার কথাটা। ভার্ব প্লাস অবজেক্ট থাকলেই ভয়েস চেঞ্জ করা যায়, কিন্তু কিছু কিছু জায়গায় একটু সমস্যা হতে পারে। কিভাবে আমরা করব? এই বাক্যটি এখানে ভার্বও আছে, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন, সবাই একটু শুনেন মন দিয়ে। তো এখানে পেন হচ্ছে অবজেক্ট, তো এই হ্যাভ মানে আছে, এই বাক্যের কোনো ভয়েস চেঞ্জ করা যায় না। এখানে সাবজেক্টও আছে আই, এর ভয়েস চেঞ্জ করা যাবে না। কেন যাবে না জানেন? কারণ এখানে আমরা বলেছিলাম না যে স্ট্যাটিক ভার্ব, আরেকটি হচ্ছে কি ভার্ব বলেন তো, আরেকটি হচ্ছে ডমিনেটিং ভার্ব। তো এই অর্থাৎ যে ভার্ব গুলো দ্বারা নাড়াচাড়া করা বোঝায় বা ডিরেক্ট কাজ করা বোঝায়, সেই ভার্বের শুধুমাত্র ভয়েস হয়। এখানে একটি উদাহরণ মনে রাখবেন, আই হ্যাভ এ পেন এইটার ভয়েস চেঞ্জ হয় না, আর আই ইট রাইস এইটার ভয়েস চেঞ্জ হয়। কেন হয়? হ্যাভ মানে আছে বা থাকা। তো এইখানে হ্যাভ কিন্তু কি নিষ্ক্রিয় ভার্ব। আর স্ট্যাটিক ভার্ব, আপনাদের এই ভার্ব সম্পর্কে আমি একদিন ক্লাস নিব একটা। যেমন আই ইট রাইস, এখানে ইট মানে খাওয়া, এই খাওয়াটা কিন্তু হ্যাভ মানে আছে, এটা এক রকমের ভার্ব, আর ইট মানে খাওয়া, এইটা আরেক রকমের ভার্ব। অর্থাৎ ইট মানে কি, এই ভার্ব দ্বারা নাড়াচাড়া করা বোঝায়। আমার একটি কলম আছে, এটা তো কখনো নড়তে পারে না, এই যে আছে, আছে কথাটা কি বুঝলে? কলমটা টেবিলের উপর পড়ে আছে, পকেটের ভিতরে আছে। খুব একটি অ্যাডভান্স লেভেলের তথ্য আপনাদের দিয়ে রাখলাম। এটা অনেকে আপনাকে বিভিন্ন ভাইবা বোর্ডে স্যাররা কোশ্চেন করতে পারে যে আই হ্যাভ এ পেন, বলেন তো এর ভয়েস চেঞ্জ কি হবে। ঠিক আছে? তো এইটা নিয়ে আমি ডিটেলস কথা বলবো। এখন আরো আমি বিস্তারিত ভিতরে একটু আস্তে আস্তে প্রবেশ করি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার কিছু নিয়ম। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, টেন্স অনুসারে বি ভার্ব আনতে হবে, ট্রানজিটিভ ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, অতিরিক্ত এক্সটেনশন যদি থাকে সেটি বসাতে হবে, প্রেপোজিশন বাই অথবা উইথ অথবা অ্যাট অথবা ইন অথবা ফ্রম অথবা এটসেট্রা বসাতে হবে। সরি, উইথ অ্যাট ইন অথবা ফ্রম বসবে। এই বিষয়গুলো আমি কি কি বলেছি বুঝতে পারছেন? এই চারটা রুল সবাই একটু ভালোভাবে একটু খেয়াল করেন। এখানে আমি মাত্র চারটি কথা বলেছি। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, টেন্স অনুসারে বি ভার্ব নিতে হবে, ট্রানজেটিভ, এই দেখেন সেই ট্রানজেটিভ ভার্ব চলে এসেছে, ট্রানজেটিভ ভার্বের পাস্ট পার্টিসিপেল করতে হবে, প্লাস অতিরিক্ত অর্থ বা এক্সটেনশন যদি থাকে বসাতে হবে, আর প্রেপোজিশন হিসেবে বাই, উইথ, অ্যাট, ইন, ফ্রম, এই শব্দগুলো কিন্তু আমাদের বসাতে হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাতে হবে। কি করতে হবে? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। ভয়েস চেঞ্জের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম সমূহ কেমন হয়? এই বাক্যটাই বক্সের ভিতরে আপনার খুব সুন্দরভাবে স্যার এখানে দিলেন। আই থেকে দেখেন, আই, মি, তারপরে উই, আস, দে, দেম, ইউ, ইউ, হি, হিম। ইউ থাকলে কিন্তু ইউ বসে যায়। হি, হিম, শি, হার, কারণ নাম থাকলে উক্ত নাম, নো চেঞ্জ, এবং ইট থাকলে ইট বসে যায়। হু এর অবজেক্টিভ ফর্ম হবে হুম, এটা মনে রাখবেন।
হু এর অবজেক্টিভ ফর্ম হবে কি বলেন তো? হুম। টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েস এর বি ভার্ব সমূহ। টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েসের বি ভার্ব সমূহ: অ্যাক্টিভ টেন্স আর প্যাসিভ টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি হয়? সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, মনে রাখবেন। আর সাবজেক্টে কি আসে? অ্যাক্টিভে যদি থাকে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, ওইটা প্যাসিভে গিয়ে হয়ে যায় সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি থাকবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস এম ইজ আর বি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ এই বাক্যটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা অ্যাক্টিভের বাক্য। এইটা প্যাসিভে যখন হবে তখন কি হবে? বিং প্লাস এম ইজ আর বিং প্লাস ভি থ্রি। স্যার এখানে একটু হয়তো ভুল লিখে ফেলেছে, এখানে হবে হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিং প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। সব জায়গায় একটি জিনিস আপনারা খেয়াল করবেন, এখানে কিন্তু ভার্বের ভি থ্রি হবে। সব জায়গায় কি হবে বলেন তো? প্যাসিভ ভয়েসে মানে বেশিরভাগ জায়গায় ভার্বের ভি থ্রি হবে। কিছু কিছু জায়গা আছে ব্যতিক্রম, যেখানে ভার্বের ভি থ্রি হয় না। এটা আমি যখন আপনাদের ডিটেইলস ক্লাস নেব ভয়েসের উপরে, তখন এই বিষয়গুলো আপনাদের আমি দেখাবো। সব জায়গায় আমার ভি থ্রি হবে না। ফিউচার ইনডেফিনিট কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। এটা প্যাসিভে কি হয়ে যাবে? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভি প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। যেমন আই শ্যাল ইট রাইস, কি হবে বলেন তো? আই শ্যাল ইট রাইস, অর্থাৎ আমি ভাত খাবো। আর এটা যখন আমরা ইয়েতে করব, এটা আমরা যখন প্যাসিভ বানাবো তখন কি হবে? রাইস উইল বি রাইস উইল বি ইটেন বাই মি, অর্থাৎ এখানে বি থ্রি হবে। তো এখানে আমরা কিছু নোট দেখতে পাচ্ছি, খুব একটা মজার বিষয় এবং খুব একটা ইনফরমেটিভ বিষয়। সকল মডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, বি গোয়িং টু, অট টু, এটসেট্রা এরপর প্যাসিভ ভয়েসে একটি বি ভার্ব যুক্ত হয়। এই বিষয়টাকে আপনারা ভালোভাবে বুঝতে পারছেন? এখানে আমি কি বলেছি? এখানে বলেছি সকল মডাল ভার্ব, যেমন ক্যান, শ্যাল, শুড, মে, মাইট, অর্থাৎ যত রকমের মডাল ভার্ব আছে, এই মডাল ভার্বের পরে প্যাসিভ ভয়েসে একটি অতিরিক্ত বি ভার্ব যোগ করতে হবে। কি যোগ করতে হবে বলেন? একটি বি ভার্ব যোগ করতে হবে। এর একটি উদাহরণ আমি আপনাদেরকে দেই। যেমন একটি মডাল ভার্ব ব্যবহার করে আমি একটা বাক্য বলি, আই ক্যান ডু দা ওয়ার্ক। আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। এইটার ভয়েস চেঞ্জ কিভাবে করবেন? দা ওয়ার্ক ক্যান বি ডান বাই মি। দেখেন আই এর সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম এসেছে মি। আই ক্যান ডু দা ওয়ার্ক ক্যান বি ডান বাই মি। দা ওয়ার্ক ক্যান বি ডান বাই মি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার ও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই চারটি টেন্সে প্যাসিভ হয় না বললেই চলে। এই যে ইনফরমেশন গুলো না, এইগুলা কিন্তু আমরা অনেকেই জানি না। এই ইনফরমেশন গুলো কিন্তু আপনারা একটু লিখে রাখবেন খাতায়, মাথায় এবং বইয়ের পাতায়। তিন জায়গায় লিখবেন: প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই চারটি টেন্সের প্যাসিভ ভয়েস হয় না বললেই চলে। এগুলো করলে করা যায়, কিন্তু এগুলো ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে খুবই কম। এইগুলো ব্যবহার বলি না। টেন্স বেসড ভয়েস দেখে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অ্যাক্টিভের গঠন কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এটা প্যাসিভে কি হবে? অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস অ্যামিজার প্লাস প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট আর অবজেক্টের সাবজেক্ট। এই জায়গা কিন্তু ভালো করে অবজেক্টের সাবজেক্ট আর সাবজেক্টের অবজেক্ট, এই বিষয়গুলো কিন্তু আপনাদের খুব ভালো করে, যেমন আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, এই কোথায় আই ছিল আর দেখেন কোথায় হয়ে গেল, কিভাবে হলো এই জায়গায়? এটা আই হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হয়ে গেছে মি। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কি হলো বলেন তো? মি। এই বিষয়গুলা যদি আপনারা ভালোভাবে ফলো করতে পারেন, ভয়েস চেঞ্জ আপনাদের কাছে অনেক অনেক সহজ হয়ে যাবে। এইখানে আমি একটি সুন্দর ইম্পর্টেন্ট কথা বলেছি, সকল মডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, অর্থাৎ এই যে মডাল ভার্ব গুলা, এরপরে প্যাসিভ ভয়েসে একটি বি ভার্ব যুক্ত হবে। তার একটি উদাহরণ দিয়েছি, আই ক্যান ডু দা ওয়ার্ক, এর প্যাসিভ হবে দা ওয়ার্ক
ক্যান বি ডান বাই মি। আমি এই পর্যন্ত যা বুঝালাম, আপনারা কি বুঝতে পেরেছেন? Yes, sir. আচ্ছা দেখেন, প্রথমবার হয়তো অনেকেরই একটু বুঝতে সমস্যা থাকতে পারে, এটা স্বাভাবিক। তো আমি যখন আস্তে আস্তে ভয়েস চেঞ্জ বলছি আপনাদের, আহ, মানে এইভাবে আমি কোনো ব্যাচে এখনো পর্যন্ত ক্লাস নেইনি। তো এই বেসিক গুলো করানোর পর আমি আবারও কিছু আপনাদের ক্লাস নিব, সেগুলো খুবই বেসিক, এবং সেগুলো না জানলেই মোটে নয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনি আয়ত্ত করতে পারবেন না। এই বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এগুলো নিয়ে আমি অন্য একদিন আলোচনা করব। তো এই ভয়েস চেঞ্জটাও আমি তার ভিতরে রাখবো, কারণ দেখেন, আপনি মনে করেন বিদেশ গেছেন, আপনার ছেলে বা মেয়ে বা আপনার স্বামী স্ত্রী কেউ হয়তো ফরেন কান্ট্রিতে থাকে, আমেরিকাতে থাকে বা অন্য কোনো দেশে থাকে। আপনি প্রথম একেবারে ফার্স্ট ডে আপনি আমেরিকায় গিয়েছেন। তো আপনার ছেলে আপনাকে টাকা দিল যে আম্মু আপনি একটু বাজারে যান, দেখেন কিছু মাছ কিনতে পাওয়া যায় কিনা। তো এই বলে সে অফিসে চলে গেল, কোন জায়গায় বাজার লোকেশন বললো না। আপনি রাস্তায় বেরিয়ে কারো কাছে ইংলিশে জিজ্ঞেস করবেন, তো ওখানে মনে মনে ভাবছেন যে কি জিজ্ঞেস করতে হবে, যে এই বাজারে কোথায় মাছ বিক্রি করা হয়, এই বাজারে কোথায় মাছ বিক্রি করা হয়। তো এই বাক্যটা কি আপনি অ্যাক্টিভে বলতে পারবেন? এই বাক্যটা কখনো অ্যাক্টিভ বলা সম্ভব না। এই যে বাক্যটা বললাম, এই বাজারে কোথায় মাছ বিক্রি করা হয়, এখানে কে মাছ বিক্রি করে, কারা মাছ বিক্রি করে, এইটা না বলে আমি ডিরেক্ট এখানে বলছি যে মাছ কোথায় বিক্রি করা হয়। তার মানে মাছটা কেউ না কেউ বিক্রি করে, কিন্তু সেই সাবজেক্ট বা কর্তা আমি এখানে সাইলেন্ট রেখেছি। তো এই বাক্যগুলোই মূলত প্যাসিভ ভয়েসে বলতে হবে। এবং সব থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, আমরা সকাল থেকে রাত পর্যন্ত যে কথাগুলো বলি, আমরা যে শব্দগুলো, যে সেন্টেন্স গুলো বলি, এগুলো বেশিরভাগ কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে বলি, এবং কিছু কিছু বাক্য অ্যাক্টিভে কখনো বলাই যায় না। যেমন ভাত খাওয়া হয়, তাকে কলমটি দেওয়া হয়, কার দ্বারা, কে ভাত খায়, এ কথাগুলো কিন্তু আমি সাইলেন্ট রেখে বললাম ভাত খাওয়া হয় বাঙালিদের দ্বারা। তাকে কলমটি দেওয়া হয় কার দ্বারা, রহিমের দ্বারা। অর্থাৎ এখানে সাবজেক্ট আমি সাইলেন্ট রাখলাম। টেন্স বেস ভয়েস চেঞ্জ আমি একটু দেখলাম। এখানে দেখেন, হি রিডস আ বুক, এ বুক ইজ রিটেন বাই হিম। হি রিডস আ বুক, সে একটি বই পড়ে, এ বুক ইজ রিটেন বাই হিম, অর্থাৎ একটা বই পড়া হয় তার দ্বারা। এই যে বাই হিম শব্দটা, এই বাই হিম শব্দটার কারণে কিন্তু এটা প্যাসিভ হয়ে গেল। কারণ এই হি থেকে এসেছে হিম, এই হিম কথাটা একেবারে শেষে চলে গিয়েছে, এবং বাক্যটার কর্তা প্রধান থাকলো না, বাক্যটা হয়ে গেল কর্ম প্রধান। এ বুক হচ্ছে এই বাক্যের কর্ম, এ বুক এই বাক্যের কি বলেন তো, কর্ম। তো এই কারণে এইটা হয়ে গেল প্যাসিভ ভয়েস। আর এখানে হি নামক যে সাবজেক্টটি বাক্যের প্রথমে আছে, এই জন্য এইটি হয়ে গেল অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ থেকে প্যাসিভে প্রাথমিক রুলটি সর্বদা মনে রাখতে হবে। যেখানে বলা ছিল প্যাসিভ করার ক্ষেত্রে অ্যাক্টিভ এর অবজেক্টের সাবজেক্ট টেন্স অনুসারে বি ভার প্লাস ভি থ্রি অতিরিক্ত অংশ যদি থাকে, প্লাস বাই অ্যাক্টিভের সাবজেক্ট থাকে, প্যাসিভে তো অবজেক্ট হবে। অর্থাৎ ওই উপরে আগে যা বলেছি সে একই কথা ওখানে বলেছে। এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা নিয়ে কথা বলে আজকের মতো এখানেই সমাপ্ত করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি বলেছে, অ্যাক্টিভের গঠন সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন হি ইজ রাইটিং আ লেটার, এটা অ্যাক্টিভের একটা বাক্য। দেখেন, হি ইজ রাইটিং আ লেটার, এটা অ্যাক্টিভের একটা বাক্য। প্যাসিভে কি হবে, এই গঠন অবজেক্টের সাবজেক্ট কি হবে, এই গঠনে অবজেক্টের সাবজেক্ট। অর্থাৎ এই হি থেকে কিন্তু এই পরবর্তীতে দেখেন এখানে হিম চলে এসেছে, এবং এই যে হিমটা এসেছে এটা শেষে চলে গেছে। গঠনে কি হবে, রুল মানে সাবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর এর সঙ্গে বিং যুক্ত হবে, বিইআইএনজি, বিং প্লাস ভি থ্রি বসবে, প্লাস সাবজেক্টের অবজেক্ট বসবে। প্রথমে বসেছে অবজেক্টের সাবজেক্ট, আর পরে বলছে সাবজেক্টের অবজেক্ট। এইটা আবার কেমন, যেমন এই বাক্যে এ লেটার, প্রথম বাক্য সবাই একটু ভালো করে খেয়াল করেন যার যার স্ক্রিনের উপরে। অ্যাক্টিভে এ লেটার যেটি অবজেক্ট ছিল, প্যাসিভে সেই এ লেটার হয়ে গেল কি, এটা হয়ে গেল এই অবজেক্ট, এখানে প্যাসিভে এসে হয়ে গেল সাবজেক্ট। তারপর ইজ বসেছে, কি বসেছে বলেন তো, ইজ। তো ইজ এর পরে দেখেন এই বাক্যটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, এখানে বলেছে অ্যাম ইজ আর এর পরে বিং যুক্ত হবে। তো বসেছে এ লেটার ইজ বিং। আমরা জানি সবসময় ভি থ্রি বসে, তাই রাইট রোড রিটেন বসেছে। আর কি বসেছে, এ লেটার ইজ বিং রিটেন বাই হিম, এ লেটার ইজ বিং রিটেন টু মি বা রিটেন মি বাই হিম, অর্থাৎ তার দ্বারা
আমার কাছে একটি চিঠি লেখা হচ্ছে। আমার কাছে একটি কি হচ্ছে বলেন তো? চিঠি লেখা হচ্ছে। তো এই ভয়েস চেঞ্জের আর মাত্র এখানে আমি কন্টিনিউয়াস এর রুলটা পড়িয়ে দিলাম। আপনারা এখানে দুইটা রুল আছে, পারফেক্ট আছে, কম্পাউন্ড অক্সিলারি, সরি, এই যে দেখেন কম্পাউন্ড অক্সিলারি ভার্বের একটু কয়েকটি ব্যবহার রুল একটু দেওয়া আছে, এটা আপনারা একটু ভালো করে দেখবেন। আর পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্সের ভয়েসটা দেখানোর পরেই আমাদের এই চ্যাপ্টার 24 মোটামুটি কমপ্লিট করে দেওয়া হয়েছে। এরপরে আমরা চ্যাপ্টার 25 নিয়ে কথা বলবো। তো আমরা এখন দ্যাটস অল ফর টুডে, এই পর্যন্ত আজ আমরা